যে দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষের এগেনস্টে একের পর এক স্ক্যাম আছে এখন পর্যন্ত। তিনি 3বার দাঁড়িয়েছেন, বোলপুর বিধানসভা থেকে 3বার দাঁড়িয়েছেন। একবার 13,000 ভোট পেয়েছিলেন, একবার 6,000 সামথিং ভোট পেয়েছিলেন, আর এই প্রথম এই ভোট পেয়েছেন, আপনারা সবাই জানেন। সেটা ওনার কোনো কৃতিত্ব নয়। দিলীপ বাবু, আপনি নতুন করে ইন্ডিয়া গেট তৈরি করুন, ওটা পুরনোটা ভেঙে। কারণ আপনি যাদের হরিদাস পাল বলছেন, সেই হরিদাস পালদের নাম ইন্ডিয়া গেটে লেখা হয়েছে। ওটা ভেঙে ফেলুন, নতুন করে তৈরি করুন। হরিদাস পাল তো, হরিদাস পালদের নাম কেন থাকবে ইন্ডিয়া গেটে? ভেঙে ফেলুন। 250 বছরে ইংরেজরা কখনো, মানে সাদা ইংরেজরা কখনো ভারতবর্ষে হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করতে পারেনি, ভাঙতে পারেনি। 250 বছর চেষ্টা করার পরে ভারত ছেড়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। আর এই বিজেপি নামক উগ্রপন্থী দলটা এত থার্ড ক্লাস, জঘন্য, নোংরা, মানে এতটাই থার্ড ক্লাস যে শব্দটা মুখ দিয়েও নেওয়া যায় না। এই বিজেপি নামক দলটা মাত্র 12 বছরে ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যে সাম্প্রদায়িক ঐক্যটা, সেটা ভেঙে নষ্ট করে দিয়েছে। আর দেশটা খণ্ডিত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই ভারতবর্ষটা খণ্ডিত হয়ে যাবে। তার জন্য কেবলমাত্র এই উগ্র হিন্দুত্ববাদী, ব্রাহ্মণবাদী বিজেপি সরকার দায়ী থাকবে, আর অন্য কেউ না। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যখন শিলংয়ে এপিজে আব্দুল কালাম সাহেবের মৃত্যু হয়, তখন পুরো পৃথিবী কেঁদেছিল। কিন্তু আসল ঘটনা সামনে আসে ঠিক তার পরের দিন দিল্লিতে। ঘনিষ্ঠরা তার কক্ষের তালা খুলতে পৌঁছন। সবাই দেখতে চেয়েছিল যে এত বড় বিজ্ঞানী, যিনি 40 বছর সরকারের উচ্চ পদে ছিলেন এবং 5 বছর রাইসিনা হিলস রাষ্ট্রপতি ভবনে শাসক ছিলেন, তিনি শেষ পর্যন্ত কত সম্পদ রেখে গেলেন। কিন্তু ঘর খোলার পর সবাই স্তব্ধ হয়ে যায়। যেখানে কোনো আলমারি ছিল না, কোনো বিলাসবহুল গাড়ির চাবিও ছিল না, কোনো বিদেশি ব্যাংকের পাসবুকও ছিল না, ঘরের কোণে একটি ছোট্ট সিন্ধুকে শুধু এগুলোই পাওয়া গেল: 6টা পুরনো শার্ট এবং 4টে ট্রাউজার, যেগুলো তিনি নিজেই ধুতেন, 3টি পুরনো স্যুট, একটি তো রাষ্ট্রপতি হওয়ার সময় বানানো, সেটি 5 বছর ধরেই তিনি ব্যবহার করেছেন, একটি হাত ঘড়ি যা সময়ের প্রতি তার নিষ্ঠার প্রতীক ছিল কিন্তু দেখনদারি থেকে বহু দূরে, একটি পুরনো ল্যাপটপ, একটি বীণা, আর সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন? 2500টি বই। এতটুকুই ছিল এই মানুষের সমস্ত সঞ্চয়, যিনি ভারতের পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এপিজে আব্দুল কালাম তার সারা জীবনের বেতন ও পেনশন পর্যন্ত নীরবে পুরা নামক একটি প্রতিষ্ঠানকে দান করে দিয়েছিলেন। যে মানুষের একটি স্বাক্ষরে দেশের হাজার হাজার কোটি টাকার বাজেট নির্ধারিত হতো, তিনি নিজের জন্য 1 ইঞ্চি জমিও কেনেননি। অথচ আমরা আজ 2000 টাকার জুতো, 5000 টাকার চশমা পরে নিজেদের ধনী ভাবি। অথচ সেই মহাপুরুষ কোনো ব্র্যান্ড ছাড়াই সারা পৃথিবী নিজের আবেগের দ্বারাই ভক্ত বানিয়ে নিয়েছিলেন। এপিজে আব্দুল কালাম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমাদের সবাইকে একটি আয়না দেখিয়ে গেছেন। সেটি কি জানেন? মানুষ তার সম্পদ নিয়ে নয়, আদর্শ চিন্তাধারা নিয়ে বড় হয়। আর যদি আপনার মাথার উপর একটি ছাদ আর পরার মতো কোনো কাপড় থাকে, তবে আপনি সেই দিনের রাষ্ট্রপতি থেকে আরও বেশি ধনী। কিন্তু আপনার কি তার মতো একটি মহান হৃদয় আছে? এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়ে আজকে এই নিবেদনটা আমি জনসাধারণের উদ্দেশ্যে করলাম। তো মাননীয় শুভেন্দুবাবু, আপনি ভোটে জিতেছেন। কার ভোটে? বিজেপির ভোটে জিতেছেন। আমরা যারা 15 বছর 20 বছর ধরে কঠিন পরিশ্রমের ফল আমরা পেয়েছি, আমরা অতি গর্বিত, আমরা খুবই আনন্দিত। এবং তার সঙ্গে এই কথাটা বলতে আমি বাধ্য হলাম যে আপনারাই বলেন যে তৃণমূলের লোককে নিয়োগ করা হবে না, কিন্তু আপনারাই আবার একই মুখে কি করে এইসব কথা বলেন যে অমুককে সম্বর্ধনা দিচ্ছি, অমুককে ইয়ে করতেছি। টিএমসির নেতা তারা তো চোর, আমার তাদের বিরুদ্ধে আমাদের ইয়ে চলছেই। তো তারা কেন আমাদের দলে আসবে? কেন আমরা তাদের নিব? এখন কি দরকার? কিসের জন্য আমরা নিব? আমরা তো ওদের ভোটে তো আমরা তো জয়ী হইনি, বা ওদের ভোটে তো আপনি তো মুখ্যমন্ত্রী হন নাই।
আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের ভোটে, আমাদের মতো যারা অক্লান্ত পরিশ্রম করে রাত দিন জেগে নিচুতলার মানুষ একবার কি কঠিন অবস্থায় থাকে একবার আপনি ভেবেচিন্তে দেখুন। আপনি উঁচুতলার এরকম লোককে বড় বড় মাফিয়া ডন যে মনে করেন যে যারা বড় বড় নেতা লিডার টিএমসি লিডার তাদেরকে যদি আপনি যদি মনে করেন যে আমরা দলে নিলে আমাদের দলটা ভালো হবে, না আমি বলবো না দলের ক্ষতি করবেন আপনি। আমি উত্তরবঙ্গ থেকে বলছি, আমি যেমন আজকের থেকে 5 বছর আগের থেকে আমার ফেসবুক দেখবেন, এখনও দেখেন, আবার দেখবেন। আমি আপনাকে অনুরোধ করব অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে, আপনাকে যেভাবে আমরা দেখেছি আপনি গর্বিত আনন্দিত, কিন্তু ফিরহাদ হাকিমের কথা যেন আর মুখে না ওঠে, এবং এইরকম ধরনের কোনো নেতাকে সম্মাননা দেওয়ার কোনো মানেই আসে না, কোনো মানেই হয় না। আমরা কেন তাকে সংবর্ধনা দিতে যাব? যিনি পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান বানিয়ে দিতে চাইছে, আবার বিজেপি কর্তাদের মারতে চাইছে, ধরে ধরে মারবে, তাদেরকে আপনি দলে নেবেন? আর আমরা তাহলে নিচুতলার মানুষ একটা ভোট কালেকশন করতে নিচুতলার মানুষের কপালের ঘাম পায়ে পড়ে যায়। কিভাবে যে ইলেকশনটা করতে হয় সেটা নিচুতলার মানুষ জানে। প্রত্যেকটা টিএমসি অফিসে দেখেছেন অস্ত্র, কত ধরনের অস্ত্র, লাঠি সোটা, কত কিছু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। তাতে আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি। তা আপনার কাছে আমার অনুরোধ, এই ভুলটা আর যেন আপনাদের মুখে যেন শোভা পায় না, আপনাদের মুখে যেন আর আসে না। আপনারা বলবেন যে পরিষ্কার কথা, টিএমসিকে দলে নেওয়া হবে না। আর যদি দলে নেন তাহলে মমতা অভিষেককে কেন ছাড়লেন? ওদেরকেও নিয়ে নেন দলে। ওরা চোর হচ্ছে তো কী হচ্ছে, বাটপাড়ি যে চোর তো চোরেই। টিএমসির দলের কোন নেতাটা ভালো, কোন সুপারভাইজারটা ভালো, কোন প্রধানটা ভালো আপনি বলুন। ভালো করে খোঁজ নিয়ে দেখুন, এতে প্রত্যেকটা নেতা নেত্রীর গায়ে কলঙ্ক আছে। তো দয়া করে এইসব কথা বলবেন না, এই যাতে সাধারণ অসহায় লোকের ক্ষতি হয়। আপনি আপনার দিক থেকে ঠিক থাকবেন, আমরা আপনাদের চেষ্টা করব, কিন্তু দয়া করে টিএমসির লোককে আপনি দলে নেবেন না, এটা আমার অনুরোধ। ধন্যবাদ আপনাকে, গৌরী গোবিন্দ নন্দন। অগ্নিমিত্রা পাল ম্যাডাম বলেছেন 1 সেপ্টেম্বর থেকে যদি কেউ রাস্তায় থুতু ফেলে তাহলে 100 টাকা ফাইন হবে। 100 না ম্যাডাম, 500 নিন, 500। গুটখা খেয়ে থুতু ফেলা, রাস্তা নোংরা করা, আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এনশিওর করুন যেন 500 টাকা তার কাছ থেকে ফাইন নেওয়া হয়। সেকেন্ড হচ্ছে, আপনি বলেছেন রাস্তায় যদি কেউ টয়লেট করে, পেচ্ছাপ করে, তার জন্য 200 টাকা দেবে। 200 না, ওটাও 500 করুন, কিন্তু তার আগে যথেষ্ট পরিমাণ টয়লেট বানান। রাস্তায় টয়লেট কারা করে? বেশিরভাগ রাস্তায় যারা গাড়ির চালক আছে, অটো চালক আছে, রিক্সা চালক আছে, বাস চালক আছে, তারা বেশিরভাগ ইউজ করে, আর বাদবাকি পাবলিকও ইউজ করে, কিন্তু বেশিরভাগ পরিমাণ তাদের মধ্যে এদের থাকে, যারা যে কোনো জিনিসের একটা চালক যারা। আমরা যখন পার্কিংয়ে কোথাও গিয়ে গাড়ি লাগাই, পার্কিংয়ের কাছে কোনো টয়লেট থাকে না। রাস্তায় তো গাড়ি থামিয়ে যদি টয়লেট করতে যাই তাহলে পুলিশ এসে কেস দিয়ে দেয়। আর পার্কিংয়ে যখন গাড়ি লাগাই তখন পার্কিংয়ের কাছে টয়লেট থাকে না, ঠিক আছে? পার্কিং থেকে হয়তো 1 কিলোমিটার দূরে বা 2 কিলোমিটার দূরে টয়লেট থাকে। তা আগে ঠিক করুন যে পার্কিংয়ের কাছে টয়লেটটা বানানো আগে হলো, 500 নেবেন তারপরে। আর তৃতীয় কথা আপনি বললেন ক্যারি ব্যাগ যদি ইউজ করে, প্লাস্টিক যদি কেউ ইউজ করে, ক্যারি ব্যাগ না সরি, প্লাস্টিক যদি কেউ ইউজ করে তাহলে 200 টাকা ফাইন নেবেন। ওটা 200 না, ওটা 2000 নিন, ঠিক আছে? 2000 নেবেন। তার আগে আপনি যে প্লাস্টিক যেখানে প্রোডাকশান হয়, প্লাস্টিকের ক্যারি ব্যাগ যেসব জায়গায় প্রোডাকশান হয় সেখানে আগে ওইখানে প্রোডাকশানটা বন্ধ করুন। আপনারা শুধু পাবলিকের উপরে ফাইন মারতে পারেন, মানে যেই ক্ষমতায় আসে সেদিকে পাবলিকের উপরে কী করে ফাইন চাপানো যায় সেটা ডিসাইড করে। কেন আপনারা গুটখা ব্যান করতে পারছেন না? চলুন, ওটা দিয়ে রেভিনিউ আসে। খেয়ে রাস্তায় থুতু ফেললে ঠিক আছে, ওটাকে আমি ভালো কথা বলছি, কিন্তু আমার মতো গুটখা ব্যান করে দেওয়া উচিত। বিহারের মতন যদি একটা স্টেট গুটখা ব্যান করে আর দারু ব্যান করে নিজের স্টেট চালিয়ে দেখিয়ে দিল, পশ্চিমবঙ্গ পারবে না। দারু তো চলছে, গুটখাটা ব্যান করুন। আর প্লাস্টিক কেন ব্যান করেন না আপনারা? শুধু পাবলিকের কাছ থেকে ফাইন খিচে নেওয়ার ধান্দা, শুধু আয় বাবা আয়। হ্যাঁ,
এবারে এই প্লাস্টিকের নাম করে কি হবে, দোকানে রেড হবে, এদিক ওদিক রেড হবে, তাদেরকে ফাইন করা হবে। প্রোডাকশনটা বন্ধ করুন না, প্রোডাকশন কেন বন্ধ করে দিচ্ছেন না, কারখানাগুলো কেন বন্ধ করছেন না? হ্যাঁ, জানাবেন বন্ধুরা আপনারা আপনাদের কি মতামত, আমি ঠিক বললাম না ভুল বললাম।